আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। স্যার স্পেশালি আমার যেটা বলবো, মানে স্যার আমাকে ডাইকে খুব আদর যত্ন। কিরে বাবা, ওর মির্গি রোগ আছে না কিরে আপনি? হ্যাঁ তা তো আছে, জানেন না আপনি? নভেম্বর শুনে আমি আসলে একটু অবাক হয়েছি। তার কারণ হচ্ছে নভেম্বর মাসেই আমারও বিয়ে, হ্যাঁ, এবং আমার বিয়েটা হচ্ছে 7 তারিখেই। এই জন্য আমি আরো একটু অবাক হয়েছি। সুতরাং তোর বিয়ের দাওয়াত আমি কিভাবে খাবো বল আসিফ? এই বাড়ির গয়নাগুলো বউদের কাছে থাকে, এটা দোষে কিছু না, এটা আমাদের পরিবারের নিয়ম। আমি চাইলে আমার শাশুড়িকে অবজ্ঞা করতে পারি না। গয়নাগুলো তোদেরকে ভাগ করে দিলে আমার শাশুড়িকে অবজ্ঞা করা হবে, সেটা আমি কোনোদিনই করব না। কি রে ফিউ, তুই অন্ধেই কথা কস না, তুই কি তোর মারে ভয় পাস? না, মাকে ভয় পাওয়ার কি আছে, আর তাছাড়া আমি কাউকেই ভয় পাই না। চুপ কর, ভয় পাস না মানে? এই যে আমরা এত বড় হয়ে গেছি, তুমি বড় না, বাবার সামনে যেতে পর্যন্ত ভয় পাই, আর তুই ভয় পাস না? আরে তুই ওকে ধমকাচ্ছিস কেন? ও তো কষ্ট পেয়েছে। তাছাড়া এখন বাড়িতে টোকন আছে, ওর সামনে এভাবে কথা বলাটা ঠিক না। জবেদা, ওই আলোচনাটা এখন থাক, এখন আমাদের পারিবারিক কিছু কথা আছে, সেইটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রাখলাম। আমার আলোচনা তো সবসময় কম গুরুত্বের। তোমার গুরুত্বপূর্ণ আলোচনাটা কি, এটা শুরু করো। ফুপু, আপনি মন খারাপ করবেন না, আপনি মোটেই কম গুরুত্বপূর্ণ মানুষ না, বরং এখানে আপনি হচ্ছেন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, তাই না বাবা? জানি জানি, দাদারে আদা ফোরা হিয়ায় না। এই যে আসিফ আয়া গেছে, আয় আয় আসিফ। কি বাবা, তোর বিয়ার ব্যাপারে আলাপ আলোচনা হইব। সে কি আমার বিয়ে? তাহলে এখানে আমি থেকে কি করব? একটা লজ্জার শরমের বিষয় তো আছে। আমি গেলাম। না না না, তুমি বসো। মানে ঠিকই তো বলছে মেজো ভাই, মানে যার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে সেইখানে কেন লজ্জার শরমটা আছে? অবশ্যই এটা ঠিক, কিন্তু তুমি বসো। বসবে তো, বসো না? থাকবি, থাকতে হবে। তোর বিয়ের আলোচনা তুই থাকবি না? শোন, আমার যখন বিয়ের আলোচনা হয় না, আমি শত লজ্জা পেলেও বাবা আমার সাথে আলোচনা করেছিল, তাই না বাবা? হ্যাঁ, আরিফ ঠিকই বলেছে, যা হবে আলোচনা করেই হবে। একদম ঠিক কথা। এইটা হলো কি একটা পারিবারিক অধিবেশন। হ্যাঁ, এইখানে সবার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হইব না, না ভাইজান? তুই এত কথা বলিস কিসের জন্য? হ্যাঁ, সব কথার মধ্যে তোমার বাম হাত ঢোকানো চাই না? চুপ কর। জবেদা, তাহলে শুরু কর। নভেম্বর মাসেই আসিফের বিয়ে হইতেছে, এইটাই ফাইনাল। তা তো হচ্ছে, কিন্তু পাত্রী ঠিক হয়েছে কিনা সেটা বলো। পাত্রীর ব্যাপারে বৌমা আর আসিফ কথা কইব। আমি যতদূর জানি সব ঠিকঠাক আছে। আসলে মা, মানে আমার মাঝে মাঝে মনে হয় মেজো ভাই কাউকে পছন্দ করে, যদিও আমি এখন পর্যন্ত হাতে নাতে সেরকম কোনো প্রমাণ পাইনি। হ্যাঁ, ভালো বংশের ভালো মেয়ে হলে আমি কখনো আপত্তি করবো না। তবে হ্যাঁ, আমি এখনো তোমাদের বলে রাখছি, আমি কিন্তু এখনো সেটেল ম্যারেজের পক্ষে। ইয়াস মাই বয়, বলে হলো। স্যার আমার ওই দুটো কথা ছিল আর কি। সেটা হচ্ছে গিয়ে বলবো স্যার? হ্যাঁ বলো। সেটা হচ্ছে প্রথম নাম্বার 1 হচ্ছে কি স্যার, এটা একান্তই আপনাদের ফ্যামিলি ম্যাটার, সেখানে আমার থাকাটা আমার মনে হচ্ছে স্যার এটা সমীচীন না। আর নাম্বার 2 হচ্ছে এই বড় ভাইজান ওই পিউকে শাউটিং করার পর থেকে পিউর মন টন কেমন খারাপ হয়ে গিয়েছে।
তো আমার মনে হয় মানে আপনারা সেটা খেয়াল করেছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আমি ঠিকই খেয়াল করেছি স্যার, আমি এখন চলে যেতে চাচ্ছি আর কি। তোমার অবজারভেশন খুবই ভালো টোকন, এই জন্যই তোমাকে আমি এত পছন্দ করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাই হোক, তুমি যাও, আবার এসো। চাটা ভালো হয়েছে। দেখলি কত বড় পেয়াতো আমাদের সালাম দিল। ভিতরে ভিতরে শিয়ানা কোন দিকে লক্ষ্য রাখে দেখছো? চোখে 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 চোখে। ভেবেছিলাম আমার ভাগ্যটা হয়তো বদলে যাবে, বড় লোকের মেয়েকে বিয়ে করে ঘর জামাই হয়েছে, কিন্তু ঘর জামাই হলে যে এত সমস্যা আগে জানতাম না। এর চাইতে যদি নিজেদের মধ্যে কাউকে বিয়ে করতাম কিংবা আমার ওই মামাতো বোনটাকেই বিয়ে করতাম সেটাই অনেক ভালো ছিল। বড় লোক হওয়ার জন্য স্বপ্ন দেখেছিলাম, যৌতুক, শ্বশুরের বাড়ি গাড়ি টাকা পয়সা। আর এখন এই সোলাইমান আলী মন্ডল একটা আস্ত গোলাম। কি বলবার দুঃখের কথা, সব দোষ আমার বাপের। আর উনি তো মহা খুশি, পুত্রের বিয়ে হয়েছে, অনেক যৌতুক পাবে, অনেক টাকা। সামলা এখন ঠেলা। কি ধরাটাতে খেয়েছি আমি। একজন রীতিমতো আমার বউয়ের স্বামী, আর আমার বউ কিনা আমার সাথে চাকরের মতো ব্যবহার করে। তাদের বড় কি চালচলন, হাই ফ্যামিলির বাবা, আমার মতো একটা গরিব থাক সেসব কথা। এর একটা উপায় আমাকে বের করতেই হবে। দুনিয়ার সবচাইতে বড় বোকামিটা করে বসে আছে। হায় রে হাই ফ্যামিলি, ব্যাপারটা যদি আগে জানতাম তাহলে এই নরকে পা দিতাম না। হাই ফ্যামিলির খানদানি ব্যাপারগুলো তো ভালোই, কিন্তু আমি যখন ওদের পরিবারের সঙ্গে বসি, কি বলবো আর দুঃখের কথা, ওদের সব সম্পর্ক জেনে শুধু এই পয়সার সঙ্গে আমার কোনো মূল্যই নেই। এমন কোনো দিন নেই যে ওই বাড়িতে ঢুকলে একটুখানি শান্তি পাই, একেবারে নচ্চার মেয়ে। আরে হোক না আমার বউ, তাতে কি যায় আসে? যেটা সত্যি সেটা আমি বলবোই। কি বেহায়া, কি বেশরম। ভালো করেছো, কিন্তু তোমার একটা বেসিক প্রবলেম আছে। তুমি রিহার্সেল অনেক ভালো করো, কিন্তু কি এমন হয় যে শোর আগে গিয়ে গুবলেট পাকিয়ে ফেলো? আমিও বুঝতে পারি না, আবার নার্ভাস সিস্টেমের কোথায় যেন একটা ব্রেকডাউন হয়ে যায়। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বলো। আমাদের নাটকের নাম দি কোর্ট কেন? ওরে বাবা, তোমাদের কানের কাছে সারাক্ষণ রামায়ণ পড়ছি তো আর পড়ছি, আর এখন বলছো সীতাকার বাপ। ওকে ওকে, তুমি প্রশ্ন করতেই পারো, আমি তোমাদের বুঝিয়ে বলছি। আমাদের নাটকের প্রধান দুটি চরিত্র, একটা আলেয়া আর একটা সিকান্দার। সিকান্দার মনে করে অর্থ আভিজাত্যেই সে অনেক বড় মাপের মানুষ। প্রক্ষান্তরে আলেয়া মনে করে অর্থ আভিজাত্যে বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানবিকতা, প্রেম। যে কোটের জন্য সিকান্দার আলেয়াকে অপমান করে, আলেয়া ঠিক ঠিক বুঝিয়ে দেয় যে মনের দিক থেকে যে বড় লোক, যে অনেক ত্যাগী, সেই প্রকৃত মানুষ। প্রেম ভালোবাসায় বড় কথা, যার কারণে আমাদের নাটকের নাম হয়েছে কোর্ট। ইয়েস, বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। গুড। সরি ভাইয়া, আমি আজকেও লেট করে ফেলেছি। তুমি তো অলওয়েজ লেট করে আসো, তাই না? আচ্ছা বৃষ্টি, তুমি আমাকে বলবে তুমি কোথায় আছো? কোথায় আছি মানে ভাইয়া? আমি তো এখন রিহার্সাল রুমে আপনার সামনে বসে আছি। আমি তো এখানে থাকার কথা বলছি না, আমি বলছি তুমি মনের দিক থেকে এখানে নেই, তুমি নাটকের ধারে কাছেও নেই। আপনি ঠিকই বলেছেন ভাইয়া, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আসলে ব্যাপারটা হয়েছে কি, কোর্টের ব্যাপারটা নিয়ে আতিফ যা করলো সেটা নিয়ে আমি খুবই আপসেট ছিলাম। ভাইয়া আপনি জানেন কি না আমি জানি না, ও কিন্তু শুধু কোর্ট নিয়ে প্রবলেম ক্রিয়েট করেনি, ও ওর ফ্যামিলির কাছেও আমাকে খুব বাজেভাবে প্রেজেন্ট করেছে। ভাইয়া আমি এক্সপ্লেন করে বুঝাতে পারবো না। আমি জানি, আমি সব জানি। আপনি জানেন ভাইয়া, আপনি সব জানেন? শোনো, তুমি আতিফকে কতদিন হলো চেনো? আমি আতিফকে চিনি 10 বছর। তুমি তো 6 মাস হলো আমাদের দলে, তাই না? আতিফকে আমি পরতে পরতে চিনি, ওর প্রত্যেকটা স্টেপ আমি বুঝতে পারি। ভাইয়া আপনি যেহেতু এখন সব কিছু জেনে গিয়েছেন, তাহলে তো ব্যাপারটা আরও ভালো হলো। এখন ওকে কি শাস্তি দেওয়া উচিত সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। হ্যাঁ অবশ্যই, ও যে অপরাধ করেছে তার প্রপার শাস্তি আমি ওকে দিব। আরে বিচারের আবার যোগ্য অযোগ্য কি, দল থেকে বের করে দিলেই তো হয়। তাছাড়া ফরাদ ভাই, আতিফ শুধু আমাদের দলকে ছোট করেনি, সে তার ফ্যামিলির কাছে বৃষ্টিকেও ছোট করছে। তাছাড়া আতিফের চাইতে বৃষ্টি এখন আমাদের দলে বেশি ইম্পর্টেন্ট। এর একটা যোগ্য বিচার আপনাকে করতে হবে ভাই। এটা কেমন কথা হলো?
আতিফ ভাই কি এই দলের জন্য কিছুই করেনি? রফিক ভাই, আপনি এসব কি করে বলেন? আপনি তো ঠিক মতো ফ্লোরেই আসেন না। আর যেদিন যেদিন ফ্লোর থাকে সেদিন আপনি যান প্যাকেজ নাটক করতে। আমি সব কিছুই জানি। তুমি মিয়া 2 দিন আসছো দলে, তুমি 2 দিন এসে দলে এসে বড় বড় কথা বলো। এখানে সিনিয়ররা কথা বলছে, এর মধ্যে তুমি বামাত চালাও। এই মিয়া, তুমি তোমার সাথে দলে আমি বেশি আসি। তুমি না জুনিয়র পোলাপান, রফিকের মুখের উপর কথা বলছে। এরা দলে যে একদিন আগে আসে সেই দলের সিনিয়র, সেই কথা বলবে, তার মুখের উপর তুই কথা বলতে? আমি সবকিছু জানি। কি হচ্ছে এসব? আমি এখানে নেই। আচ্ছা বৃষ্টি, তুমি আমার উপরে ফেথ রাখো। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। আমি আতিফের যোগ্য শাস্তি ব্যবস্থা করছি। জি ফরদ ভাই, আপনার উপর আমার ফেথ আছে, আর আমি আপনার ডিসিশনের জন্য ওয়েট করছি। মা, আমার কিছু কথা বলার আছে। কি বলবি বলে ফেল। না, সালাম না। একটু আগে ভাবি আমার নামে যেসব কথা বললেন সেখানে আমি তীব্র বিরোধিতা জানাই। আমার কোথাও কোনো ধরনের সম্পর্ক নেই। কিন্তু আবার একটা কথা আছে, ওরা যদি সম্পর্ক নাই থাকে তুমি ঘন্টার পর ঘন্টা ছাদে যাওয়ার যে আর কি কার সাথে কুটু 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 কথা বলো। কার সাথে কুটুর 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 কথা বলে? মানে আমি তো একটা এজেন্সিতে চাকরি করি। একটা এজেন্সিতে হাজার ধরনের ক্লায়েন্ট আছে, তাদের হ্যান্ডেল করতে হয়। একটা জিঙ্গেল করতে হয়, জিঙ্গেলটা শোনাতে হয়, সেগুলো তো ঘরে বসে সম্ভব না। আর এটা তো তোমার গিটার না যে টেং 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 টাং করলাম আর একটা ক্রিয়েশন হয়ে গেল। এটা আমি এটা মানতে পারছি না। তুমি এডিসির সাথে মিউজিক কিভাবে মিলাও? তুমি হ্যাঁ, এডিসি তো ব্যবসার জায়গা, ব্যবসা, ওখানে টাকা ছাড়া তোমরা কোনো কিছু বুঝো না। মিউজিক সাধনার ব্যাপার সাধনা, টুংটাং এত সহজে তুমি বললা তত সহজে না। আই অপোজ। আমার মিউজিক নিয়ে এখানে কথা বলা হচ্ছে, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। না 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 আমাদের আলোচনা লাগবে না। আমার কোনো মাথা ঠিক নাই, তুমি সব সময় ধ্যানের মধ্যে থাকে, আমি জানি। কিরে, তোরা তখন কইছিলি? এই জবাব দে ভাইয়ার, জবাব দে। আমরা দুজন মিলে একটা ফর্ম তৈরি করতেছি, তো সেই ফর্মটা তোমাদের সবাইকেই দেওয়া হবে। আর তোমরা যার যার সাজেশন, যার যার মন্তব্য সেই ফর্মের মধ্যে লিখবা। কিসের ফর্ম, কিসের মন্তব্য? চুপ করে আছিস কেন? মুখে কিছু গ্লু লাগাইছিস, কথা বল। বাবা জানতে চাইতেছে ফর্মটা কিসের, বল সেটা। আমার কেন বলতে হবে? তুই তো এসে বক বকরে শুরু করে দিলি, এখন আমার কেন কথা বলতে হবে? তুই বল। আরে ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না, তোরা ফিসফিস করে কি কথা বলছিস? এই কি হয়েছে? ফাজলামি করছিস? হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে আর ফাজলামি করছিস। কি সমস্যা কি বুঝলাম না তো? ছোটদের সাথে কিভাবে কথা বলে? ওরা ছোট মানুষ, তুমি বুড়া হয়ে ওদের ধমকাচ্ছ কেন? আমার মনে হয় আমি একটু গেস করতে পারছি। কি গেস করছো বলো তো? তুই বলো তো। তুই মনে হয় আমাদের বাড়ির সবাইকে নিয়ে দূরে কোথাও বেড়ানোর প্ল্যান করছিস, রাইট? অ্যাবসলিউটলি নট। আমরা যে ফর্মটা তৈরি করেছি সেখানে লেখা আছে আমি ভবিষ্যতে কি করব, এই বিষয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে সংক্ষিপ্ত একটা সাজেশন দিবে। বাহ, আইডিয়াটা একেবারে নতুন মনে হচ্ছে। এই ধরনের আইডিয়া কিন্তু খুব ভালো, মানে মানুষকে ইন্সপায়ার করে। দে দে দে, সবাইকে দে, সবাই যার যার মতো সাজেশন দিবে। কিন্তু সেটা কি শুধু তোর জন্য নাকি লালনের জন্য? না, আপাতত এটা শুধু ওর জন্যই। আমার ব্যাপারটা আমি পরে দেখতেছি। তুই দেখবি মানে? তোর বাবা তুই দেখবি না? মাতব্বর। হ্যাঁ, মানে কারো সাজেশন নিয়ে আমাকে কিছু করতে হবে না, আমি নিজেই নিজের সাজেশন তৈরি করতে পারি। এই খুব জ্ঞানী হয়ে গেছো তাই না? নিজের সাজেশন নিজেই দিয়ে বেড়াচ্ছ। এখান থেকে যাও, যাও। ফরদ ভাই, এতক্ষণ হয়ে যাচ্ছে বাট আপনি কিছুই বলছেন না। আমাকে একটু ভাবতে দাও, আমি একটু ভাবি। আর কতক্ষণ? আহা, আমি তো গ্রুপের লিডার না,
গ্রুপের লিডার হয় তো কিন্তু চারটিখানি কথা না। আমি চাইলে যে কারো বিরুদ্ধে যখন তখন কোনো শাস্তি নির্ধারণ করতে পারি না। ফরহাদ ভাই, আপনি যদি চান তাহলে আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। কিভাবে হেল্প করতে পারি মানে আতিফের জন্য কোন শাস্তিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই ব্যাপারে কিন্তু আমরা ডিসকাস করতে পারি। এটা তুমি কি বললে বৃষ্টি? তুমি তো বাদী নাকি? আর বাদী বিবাদী কখনো শাস্তি নির্ধারণ করতে পারে না, পারে কেবল বিচারক। আর আমি হচ্ছি সেই বিচারক। আমি নির্ধারণ করব কার বিচার কি হবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের মতামত ব্যক্ত করতে পারো। আমার মত হইলো ওরা এই ফ্লোরে 1000 বার কান ধরে উঠবোস করানো উচিত, অন্যথায় এই দল থেকে 1 মাসের জন্য বহিষ্কার করা হোক। না না জাহাঙ্গীর ভাই, আতিফের জন্য উপযুক্ত শাস্তি হলো যে কোডটা নিয়ে এত কাহিনী, সেই কোডটা পড়িয়ে তাকে 1 ঘন্টা নাচাতে হবে। এটা কোনো শাস্তি হলো? এ শাস্তির কোনো মানে নেই। ফরহাদ ভাই, আতিফ ভাই দোষ করেছে ঠিক আছে, বৃষ্টিকে অপমান করেছে সেটাও ঠিক আছে, তার বিচার হওয়া উচিত। তাই বলে কোর্ট পরে 1 ঘন্টা ধরে ফ্লোরে নাচানাচি, 1000 বার কান ধরে উঠবোস করা, অন্যথায় 1 মাসের জন্য দল থেকে বহিষ্কার, এটা কেমন শাস্তি? আমরা এখানে আসছি শিল্পী হবার জন্য। তুমি শাস্তির কি বুঝো? মিয়া 2 দিন আসছো দলে, এখানে দেখছো না সিনিয়ররা কথা বলছে, তার মধ্যে তুমি কথা বলো কিসের জন্য? ফরহাদ ভাই, এ কিন্তু সিনিয়রদের উপর কথা বলে, এর একটা কিন্তু বিহিত করতে হবে। আতিফ একটা আগা করা ফাউল, এইটারও ফাউল বলে একদম বেয়াদব। ফরহাদ ভাই এইভাবে কথা বলছে কেন আমার সাথে? এই আমি আছি না এখানে? আমি কি কোথায় গেছি? তোমরা যদি সবাই সবকিছু করতে পারো তাহলে আমি কেন? আচ্ছা বৃষ্টি, আমি দেখছি। ফরহাদ ভাই, আমার মনে হয় ওকে শারীরিক কোনো শাস্তি না দিয়ে আমরা ওকে মানসিক শাস্তি দেই, যেটা ওর সবসময় মনে থাকবে। আজকে যদি ওকে আমরা শারীরিক শাস্তি দেই, ওকে আমরা কান ধরে উঠবোস করাই, তাহলে ওর ব্যথা হবে আর পেন কিলার খেলে এটা ঠিক হয়ে যাবে। এই শাস্তি দিয়ে তো কোনো লাভ নেই। আমার মনে হয় আমরা যদি ওকে মানসিক শাস্তি দিই তাহলে ওর অনেক বড় একটা শিক্ষা হবে, আর সেটাও যদি না দেন তাহলে ওকে অনেক বড় একটা শাস্তি দিতে হবে যেটা ওর সারা জীবন মনে থাকবে। দ্যাটস ইট। তোমার কথা আমি মানলাম, কিন্তু বড় শাস্তি বলে তুমি কি বোঝাচ্ছ? ওকে কি আমি ফাঁসি দিব, নাকি চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে ওকে পাথর নিক্ষেপ করবো? শোনো, তোমাদের সবাইকে সাবধান থাকতে হবে, ওকে ধরাটা কিন্তু কঠিন। ঠিক বলছো, ও শিং মাছের মতো ধরতে গেলে পিছলিয়া যায়। রাইট রাইট। আতিফ কিন্তু খুব ট্যালেন্ট। ফরহাদ ভাই, আপনি ওকে এখনো সাপোর্ট করছেন? না না, আমি ওকে সাপোর্ট করতে যাব কেন? যেটা সত্যি আমি সেটা বলছি। আসলে তো ন্যাচারাল ট্যালেন্ট। যেই ছেলে একটা লায়ার, চিটার, যার মধ্যে কোনো হিউম্যানিটি নেই, যার মধ্যে কোনো শিল্পবোধ নেই, তার ট্যালেন্ট দিয়ে আমরা কি করব? আর আপনি তো আমাদের সবাইকে শিখিয়েছেন একজন ভালো অভিনেতা এবং একজন ভালো শিল্পী হতে হলে ফার্স্টে ভালো মানুষ হতে হবে। আমরা এখানে কেন এসেছি? একজন ভালো শিল্পী হতে। সো আগে আমাদের ভালো মানুষ হতে হবে, তারপরে ট্যালেন্ট। সো এখন তোমরা সবাই আমার কথা শোনো। আতিফকে কোনোভাবেই বোঝানো যাবে না যে আমরা ওর জন্য এখানে পানিশমেন্ট প্ল্যান করছি। তোমরা ওর সাথে কথা বলো, নর্মালি কথা বলো, যাতে কোনোভাবে ও কিছু বুঝতে না পারে। আর যদি ও কোনো কিছু জেনে যায় তাহলে কিন্তু আমি বুঝবো যে ওকে কে কি বলেছে, কারণ সবারই গতিবিধি আমি বুঝতে পারি। নাস্তা কি টেবিলে লাগামো? হয়ে গেছে, দাও এই পরোটাটা নিয়ে যাও, আমি বুঝতে না টানতেছি। জমিদার, হ্যাঁ আচ্ছা, কথাবার্তা আলাপ আলোচনা তো অনেক হইল, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারতেছি না, আসিফের বিয়া কার সাথে ঠিক করছো? এ মেয়ে কি ঠিকঠাক আছে? ভাবতে হইব না ভাবি, তোমার মেয়ে ঠিক হয়ে আছে। সাব্বাস, খাতে কাম করতে যাবা মাঝে মামা এসে গেছে। মা, কথাবার্তা একটু সাবধানে বলো, বুঝছো? সব কথার মধ্যে একটা বেফাস কথা না বললে তোমার হয় না। না, এক কথায় সেদিন কি রকম একটা আগুন লাগাই দিল ঘরের মধ্যে। কথাবার্তা বুঝে শুনে বলবি, বুঝছিস? হ্যাঁ জমিদার, আমার বলো তো, আসল ব্যাপারটা কি? মেয়েকে ঠিক করে রাখছো?
এটা আমারই উদ্ধার করতে হইব ভাবি। উদ্ধার কইরা পরে তোমার জানাম। মানে কি? এর মানে তোমার বুঝতে হইব না। তুমি এমনিতেই নানান জুট ঝামেলায় ব্যস্ত, দুই একটা জুট ঝামেলা মাথা থেকে আউট করে দাও। ঠিক আছে বাবা, আমি কিন্তু মেয়েটা দেখতে পারবো না, এই দায়িত্ব কিন্তু তোমার। আরে কইলাম তো, এটা লইয়ে তোমার ভাবতে হইব না। ও ভাবি, মাংসটা লাড়া দাও, লাগে যাবো গা, খুব সুগন্ধ বেরিয়েছে। আবার হাতের রান্না, আবার তো রান্না লাগে না, খালি মশলাপাতি দিয়ে গোস্ত বয়ে রেখে দিলি হয়। পেটটা বেড়ে যায়। আশেপাশের মানুষে মনে মনে কয় খাইতে তো আর পারুন না, যদি দেয় তো খাই, না দিলে কি মতি আর আনতে পাই। আর থাকা গেল না, কালাভুনার গন্ধে পুরো বাড়ি মৌ করছে। মা একটা পিস দাও না, একটু চেক করে দেখি কেমন হলো। গরম তো, অসুবিধা নেই। আস্তে আস্তে খা, মুখ পুড়ে যাবে। অমৃত, একেই বলে অমৃত। হ্যাঁ, এই কথা বিয়ে পরে মনে থাকলে গো মামা। আরে মনে থাকবে না কেন, মা তো মাই, মায়ের সাথে কারো তুলনা চলে বলো? বুঝিস কিন্তু। আরে বোঝাবুঝির কিছু নেই, ব্যাপারটা খুবই সিম্পল, মা তো মাই, তাই না? আচ্ছা মা, ওই হয়েছে কি, আমার ওই অফিসের এক কলিগ, ও না কালো ভুনা খেতে খুব পছন্দ করে। একদিন কথা প্রসঙ্গে তোমার রান্নার কথা উঠেছিল, বলেছিলাম যে ওকে খাওয়াবো। এখন আজকে যখন সুযোগ আছে একটু দাও না ওর জন্য, একটু পার্টিতে আমি নিয়ে যাই। আচ্ছা দিচ্ছি, একটা বস্তা মা একটু বেশি করে দিয়ে দাও না, যেন অন্য কলিগরাও খেতে পারে, মানে সবাই মজা করে খেতে পারে। আচ্ছা আচ্ছা। কি এই, তোর কলিগের নাম কি তা? নাম বললে তুমি চিনবে ফুপু, কত কলিগ আছে, রিজবি, জাহাঙ্গীর, তপন, পলাশ, তারপরে পিটার, আরমান। হ্যাঁ, তুমি চিনবে সবাইকে? আরে কলিগটা কি মাইয়া না ফোলা? আমার অফিসের কলিগরা এতটা খ্যাত ছিল, এতটা আনস্মার্ট ছিল, সেই জন্য আমি 17টা চাকরি ছেড়েছি। আরে আমি অফিসে কি পরে আসলাম, আমি কেন ডায়েট করছি, আমি কেন বয়সের তুলনায় অতিরিক্ত সুন্দর, এসব কোনো একটা অফিসের আলোচনার বিষয় হতে পারে বল? ধর তুই বাংলাদেশের একজন কোটিপতি চৌধুরী সাহেবের মেয়েরে পটায় ফেলাইলি, তার ধর কোনো ভাই নাই, ছোট ছোট দুইটা বোন আছে, তারা তোর কি হবে? শালি। শালি তুই ফ্রি পেয়ে গেলি, তারপরে যদি তারা তুই বিয়ে করে ফেলতে পারিস, আহা, তুই ঘর জামাই হিসাবে কি সমাদরটা তুই পাবি তুই বুঝতে পারতেছিস? তোর তো দিল খোলা জীবন খুলে গেল। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, বাতাস বুঝি ভরে দেয় মন তার। সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার।